প্রথমেই একটা বেসিক জিনিস পরিষ্কার করা দরকার। যখন কোনো দেশে জাতীয় সংসদ কার্যকর থাকে না, তখন রাষ্ট্রপতি জরুরি ভিত্তিতে যে আইন জারি করেন সেটা কি বলা হয়? অধ্যাদেশ। কিন্তু সমস্যা হলো এই অধ্যাদেশ স্থায়ী না। সংসদ বসার পর ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে এগুলো বাতিল হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময় কেউ যেন শেখ হাসিনার মতো স্বৈরাচারী কায়েম করতে না পারে সেজন্য মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। বর্তমান সরকার তার মধ্যে ৯৭টি সরাসরি বিল হিসেবে পাশ করেন, ১৩টি সংশোধন করে পাশ করেন, ৭টি বাতিলের জন্য তোলা হয় এবং ১৬টি সংসদে তোলাই হয়নি। তার মানে অটোমেটিকলি বাতিল। মোট ১১০টি টিকে গেছে, কিন্তু বাদ পড়েছে ২৩টি। এখন প্রশ্ন, এই বাদ পড়া অধ্যাদেশগুলোর মধ্যেই কেন সবচেয়ে বেশি বিতর্ক? বিচার বিভাগের স্বাধীনতা সবচেয়ে বড় প্রশ্ন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল যে দুটি বাতিল করা হয়েছে। এক, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। এখানে বিচারক নিয়োগ করত একটি স্বাধীন কাউন্সিল এবং প্রধানমন্ত্রীর সরাসরি প্রভাব কমে যেত। ২, সুপ্রিম কোর্ট সচিবালয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা, যেমন বদলি, প্রমোশন, বাজেট সব বিচার বিভাগের নিয়ন্ত্রণে। এই দুইটাই বাতিল করা হয়েছে। ফলে কি হলো? আগের মতোই বিচারক নিয়োগ রাজনৈতিক প্রভাবে হবে এবং বদলি, প্রমোশন সরকারের প্রভাবে হবে। সহজ ভাষায় বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হলো না। এরপর আসে গুম প্রতিরোধ আইন। কেন বাতিল হলো? এই অধ্যাদেশে বলা হয়েছিল গুম হবে চলমান অপরাধ, শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। কিন্তু আপত্তি আসে দুই জায়গায়। নিরাপত্তা বাহিনীকে কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে, বাহিনীর বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতি লাগবে। এইটা হলে গুমের বিচার প্রায় অসম্ভব হয়ে যায়। আইনটি পাশ করা হয় নাই। এরপর আসে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন আবার সেই পুরনো পথে। অন্তর্বর্তী সরকার চেয়েছিল স্বাধীন কমিশন, বহুমুখী প্রতিনিধিত্ব, যেমন সাংবাদিক, শিক্ষক, সাধারণ নাগরিক। কিন্তু ২০০৯ সালের সেই পুরনো কাঠামোতে ফিরে যাওয়া হচ্ছে, যেখানে সরকারের প্রভাব বেশি। সবচেয়ে বড় ঘটনা, কমিশনের সব সদস্য একসাথে পদত্যাগ করেছেন। এখন এটা শুধু মতবিরোধ না, এইটা একটা বড় ধরনের সতর্ক সংকেত। এরপর আসে ব্যাংক আইন, যেটা বিতর্কের কেন্দ্রবিন্দু। নতুন আইনের সবচেয়ে আলোচিত একটা অংশ। ঋণ খেলাপিরা মাত্র ৭.৫% টাকা ফেরত দিয়ে ব্যাংকের মালিকানা ফেরত পেতে পারে। যেমন ৩৫,০০০ কোটি টাকার বিপরীতে ফেরত দিতে হবে ২৬০০ কোটি টাকা, বাকি টাকা পরে। এটা কি মনে হয় অপরাধীদের কোনো শাস্তি হতে পারে? এইটা বরং এইটা মনে হয় একটা পুরস্কার। এরপর আসে দুদক ও গণভোট আইন। দুদকের ক্ষমতা বাড়ানোর অধ্যাদেশ বাতিল। গণভোট সংক্রান্ত আইনও বাতিল। এর মানে দুর্নীতির তদন্ত দুর্বল হয়ে যাবে, কিন্তু